আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা বিষয় নিয়ে কি কখনো ভেবেছেন আমাদের চোখের সামনেই যারা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন, যেমন ধরুন সংসদ সদস্য, মন্ত্রী বা স্বয়ং প্রধানমন্ত্রী, তারা আসলে ঠিক কী ধরনের আর্থিক সুবিধা বা আজীবন সুযোগ সুবিধা পেয়ে থাকেন? বিষয়টা নিয়ে আলোচনা খুব একটা হয় না, তাই না? আজ আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত এই পুরো কাঠামোর একটা সুস্পষ্ট চিত্র তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা পুরো বিষয়টাকে মূলত ৫টা ধাপে বুঝব। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট। ২. সংসদ সদস্যদের সুবিধা। ৩. মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুযোগ সুবিধা। ৪. প্রধানমন্ত্রীর বিশেষাধিকার এবং ৫. অবসরের পর তাদের ভিআইপি স্ট্যাটাস। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম ধাপে, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রাথমিক ভাতার কিছু হিসেবে। আচ্ছা, যারা সাধারণ চাকরি করেন, অফিসের ভেতরে রেগুলার কোনো মিটিং করলে কি তারা আলাদা কোনো পেমেন্ট পান না, তাই তো? কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী যখন কোনো রেগুলার মিটিং বা ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন, তখন তারা প্রতিটি মিটিংয়ের জন্যই ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আলাদা ভাতা পান। তারা কিন্তু রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট কাজের জন্য অলরেডি বেতন পাচ্ছেন, তার উপরই মিটিং ভাতা। এখান থেকে আসলে সাধারণ পেশা আর রাজনৈতিক পদের সুযোগ সুবিধার বিশাল পার্থক্যটা টের পাওয়া যায়। ইতিহাসের পাতা ঘাটলে আরেকটা মজার তথ্য পাওয়া যায়। একটু ভাবুন তো, ১৯৭২ সালে যখন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, তখন প্রধানমন্ত্রীর বেতন কত ছিল? মাত্র ৩,৫০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩,৫০০ টাকা। সেই ১৯৭২ সালের কাঠামোর সাথে যদি আমরা বর্তমান যুগের অত্যাধুনিক ও বিশাল প্যাকেজগুলোর তুলনা করি, তাহলেই বোঝা যায় সময়ের সাথে সাথে এই আর্থিক সুবিধাগুলো ঠিক কতটা বহুগুণে বেড়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, একজন সংসদ সদস্য বা এমপির প্রাথমিক সুবিধা আর বেতনের কথায়। অনেকেই হয়তো ভাবেন এমপিদের মূল বেতন মনে হয় অনেক বেশি, কিন্তু কাগজে কলমে একজন এমপির বেসিক স্যালারি মাত্র ৫৫,০০০ টাকা। তবে আসল খেলাটা কিন্তু বেতনে নয়, ভাতায়। বেতনের সাথে যাতায়াতের জন্যই মাসে দেওয়া হয় ৭০,০০০ টাকা। যদিও গাড়ি, ড্রাইভার আর তেলের খরচ সরকার আলাদাভাবেই দেয়। এরপর অফিস খরচের জন্য ১৫,০০০, এলাকা ভাতার জন্য ১২,০০০ আর আপ্যায়নের জন্য আরও ১২,০০০ টাকা। সব মিলিয়ে মাস শেষে একজন এমপি প্রায় ১,৭৫,০০০ টাকার একটা সলিড প্যাকেজ পেয়ে থাকেন। শুধু মাসিক প্যাকেজই নয়, এর বাইরেও বেশ কিছু চমকপ্রদ সুবিধা আছে। যেমন সাধারণ মানুষকে দান করার জন্য বছরে ৫ লক্ষ টাকার একটা স্বেচ্ছাধীন অনুদান পান এমপিরা। যাতায়াতের জন্য বার্ষিক ১,২০,০০০ টাকার ট্র্যাভেল অ্যালাওয়ান্সও থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হল, সংসদের অধিবেশন চলাকালীন একজন এমপি যতদিন উপস্থিত থাকবেন, প্রতিদিনের জন্য তিনি আলাদাভাবে ১,০০০ টাকা করে পকেট ভাতা পাবেন। তবে এমপিদের সম্ভবত সবচেয়ে লোভনীয় এবং আলোচিত সুবিধা হল শুল্ক মুক্ত গাড়ি। সাধারণ মানুষের জন্য একটা দামি গাড়ি কিনতে গেলে ৩০০ থেকে ৩৫০% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। অর্থাৎ ৫০ লাখ টাকার গাড়ি কিনতে লাগে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা। কিন্তু একজন এমপি সেই একই গাড়ি সম্পূর্ণ বিনা শুল্কে 0% ট্যাক্সে কিনে ফেলতে পারেন। একসময় গ্রামের ভাঙা রাস্তায় চলার যুক্তিতে এই সুবিধা দেওয়া হলেও এখন এটি আক্ষরিক অর্থেই তাদের কোটি কোটি টাকার আর্থিক সুবিধা দিচ্ছে। এবার চলুন ৩ নম্বর ধাপে যাই, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুযোগ সুবিধা এবং তাদের বিশাল লোকবলের হিসাবে। মূল বেতনের দিক থেকে দেখলে মন্ত্রী আর প্রতিমন্ত্রীর মাঝে কিন্তু খুব একটা আকাশ-পাতাল পার্থক্য নেই। প্রতিমন্ত্রীর বেসিক ৯২,০০০ টাকা আর মন্ত্রীর ১,০৫,০০০ টাকা। কিন্তু আগেই যেমনটা বললাম, পার্থক্যটা বেতনে নয়, পার্থক্যটা লুকিয়ে আছে তাদের পাওয়া অন্যান্য লজিস্টিক সাপোর্ট আর অভাবনীয় সব সুযোগ সুবিধার মধ্যে। যেমন ধরুন আবাসনের ব্যাপারটা। মন্ত্রী প্রতিমন্ত্রীরা চাইলে সরকারি বাসভবনে সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারেন, কিন্তু তারা যদি ভাবেন না, আমি নিজের বাসাতেই থাকব, তাহলে কি হবে? তখন একজন মন্ত্রী বাসা ভাড়া বাবদ প্রতি মাসে সরকারের কাছ থেকে পাবেন ৮০,০০০ টাকা আর প্রতিমন্ত্রী পাবেন ৭০,০০০ টাকা। আর বাসা সাজানোর জন্য মন্ত্রী এককালীন ৫ লক্ষ টাকা এবং প্রতিমন্ত্রী ৪ লক্ষ টাকার ফার্নিচার গ্রান্টও পেয়ে থাকেন। এবার একটু স্টাফ বা লোকবলের দিকে তাকাই। একজন মন্ত্রী তার কাজের জন্য সরকারের খরচে একদম পুরো একটা টিম পান।
পিএস, এপিএস, 2 জন পার্সোনাল অফিসার, 2 জন অফিস অ্যাসিস্ট্যান্ট, একজন বাবুর্চি, একজন ক্লিনার এবং একজন পিয়ন। ব্যক্তিগত আর দাপ্তরিক জীবন সহজ করার জন্য রাষ্ট্র এই পুরো বহরটির সম্পূর্ণ খরচ বহন করে। একটু ভাবুন তো, মাসে 540 লিটার তেল। একজন মন্ত্রী শুধু যে সরকারি গাড়ি আর ড্রাইভার ফ্রি পান তা নয়, সেই গাড়ি চালানোর জন্য প্রতি মাসে 540 লিটার জ্বালানি তেলও তাকে দেওয়া হয়। এর পাশাপাশি মোবাইল বা টেলিফোন বিলের জন্য প্রতি মাসে আরও 8,000 টাকা পর্যন্ত ভাতাও তারা পেয়ে থাকেন। এই পর্যায়ে একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলা যাক। একে বলা হয় ডাবল ডিপিং। সাধারণত এমপিদের মধ্যে থেকেই তো মন্ত্রী বানানো হয়, তাই না? তো কেউ যখন একই সাথে এমপি এবং মন্ত্রী, তখন কি তিনি ডাবল বেতন পান? না, বেতন তিনি মন্ত্রীরটাই পান। কিন্তু মজার বিষয়টা হলো, তিনি এমপি সমস্ত বেনিফিট যেমন শুল্কমুক্ত গাড়ি বা এলাকা ভাতা এগুলো সবই ধরে রাখেন। সাথে মন্ত্রীর বাড়ি ভাড়া, স্টাফ ভাতাও পান। মানে একের ভেতর 2 যাকে বলে ডাবল সুবিধা। আমরা এবার 4 নম্বর ধাপে পৌঁছে গেছি, প্রধানমন্ত্রীর বিশেষাধিকার বা রাষ্ট্রীয় পদের একেবারে সর্বোচ্চ স্তরের সুবিধাসমূহ। প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য একেবারে বেসিক সুবিধাগুলোর দিকে তাকালেই অবাক হতে হয়। সরকারি বাসভবন বা গণভবন চালানোর যাবতীয় খরচ, বিদ্যুৎ, মালি থেকে শুরু করে সবকিছু সরকার বহন করে। অফিসে প্রতিদিন উপস্থিতির জন্য থাকে 3,000 টাকার অ্যালাউন্স। আর সবচেয়ে বড় বেনিফিট হল প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিশ্বব্যাপী যে কোনো যাতায়াত এবং 100% চিকিৎসা খরচ রাষ্ট্র বহন করতে বাধ্য থাকে, একদম 100%। অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রে আপ্যায়ন বাজেটের একটা লিমিট বা ক্যাপ থাকে, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপ্যায়ন বাজেটটি সম্পূর্ণ আনলিমিটেড বা সীমাহীন। অবশ্যই এর মানে এই নয় যে ব্যক্তিগত সিনেমা দেখার খরচ এখান থেকে যাবে, বরং দেশে আসা বিদেশি অতিথি বা রাষ্ট্রীয় মেহমানদের আপ্যায়নে যে বিশাল খরচ, তার পুরোটাই এ বাজেটের আওতায় থাকে। প্রধানমন্ত্রীর বার্ষিক ব্যক্তিগত তহবিলের পরিমাণ জানলে আপনি চমকে যেতে পারেন, প্রায় 1.5 থেকে 2.5 কোটি টাকা। এবং খেয়াল রাখবেন, এটা কিন্তু রাষ্ট্রীয় ত্রাণ তহবিল নয়, যেখানে শত কোটি টাকা বরাদ্দ থাকে। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত তহবিল, যেখান থেকে তিনি নিজের ইচ্ছামতো যাকে খুশি অনুদান দিতে পারেন। লজিস্টিক বা সহায়তাকারী দলের স্কেলটাও অভাবনীয়। যাতায়াতের জন্য BMW বা মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি, খাবারের জন্য শেফদের পুরো টিম, সার্বক্ষণিক ডেডিকেটেড চিকিৎসক, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সব মিলিয়ে প্রায় 30 থেকে 35 জনের একটা শক্তিশালী দল 24 ঘণ্টা প্রধানমন্ত্রীর সেবায় নিয়োজিত থাকে। এবার আসি আমাদের সর্বশেষ অর্থাৎ 5 নম্বর ধাপে, অবসর ও ভিআইপি স্টেটাস। ক্ষমতা ছাড়ার পর আসলে কি হয়? মেয়াদ শেষ হওয়ার পরের টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। মেয়াদ শেষ হওয়ার ঠিক 30 দিনের মধ্যে সরকারি বাসভবন খালি করে বুঝিয়ে দিতে হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো, ক্ষমতায় থাকার সময় তারা যে কোটি টাকার শুল্কমুক্ত গাড়িটি কিনেছিলেন, সেটি কিন্তু আর ফেরত দিতে হয় না। ওই মহামূল্যবান গাড়িটির মালিকানা তারা আজীবন উপভোগ করতে পারেন। এখন আসি পেনশনের কথায়। এই তুলনামূলক চিত্রটা দেখলে যে কেউই অবাক হবেন। রাষ্ট্রপতি অবসরের পর তার বেতনের 75% আজীবন পেনশন হিসেবে পান, কিন্তু এমপি, মন্ত্রী বা স্বয়ং প্রধানমন্ত্রী কেউই অবসরের পর 1 টাকাও পেনশন পান না। তাদের পেনশন একদম 0। প্রশ্ন হল কেন? এর কারণটা লুকিয়ে আছে আইনি সংজ্ঞায়। আইনত এই পদগুলোকে গতানুগতিক চাকরি ধরা হয় না, এগুলোকে বলা হয় ভলান্টারি সার্ভিস বা স্বেচ্ছাসেবী কাজ। যেহেতু এটা চাকরি নয়, তাই পেনশনের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কাগজে কলমে তারা আজীবন ভিআইপি স্ট্যাটাস পান এবং সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার মতো সুবিধাগুলো সারা জীবনই বহাল থাকে। আর এখানে চলে আসে আজকের সবচেয়ে চিন্তার উদ্রেককারী প্রশ্নটি। একদিকে আমরা বলছি এই পদগুলো হলো ভলান্টারি সার্ভিস বা স্বেচ্ছাসেবী কাজ, তাই কোনো পেনশন নেই। কিন্তু অন্যদিকে ক্ষমতায় থাকাকালীন কোটি কোটি টাকার আর্থিক সুবিধা, শুল্কমুক্ত গাড়ি, আনলিমিটেড বাজেট আর আজীবন ভিআইপি স্ট্যাটাস, এই বিপুল সুবিধার সাথে স্বেচ্ছাসেবী ধারণার আসলে সামঞ্জস্য কতটুকু? ভাবনার এই জায়গাটা আজ আপনাদের জন্যই ছেড়ে দিলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের বিষয়টিকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। ভালো থাকবেন।